যদি ভেক্টরটি অশূন্য সমান হয় তাহলে সমান্তরাল হবে, আবার যদি বিপরীত হয় তাহলে সমান্তরাল হবে, যদি কি হয় সদৃশ হয় তাহলেও সমান্তরাল হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এসএসসির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভেক্টর। এটা জ্যামিতির একটা পার্ট। তোমরা জানো জ্যামিতির সাথে সম্পৃক্ত হয়ে একটা সৃজনশীল প্রশ্ন হয় এবং প্রত্যেক বছর একটা অথবা দুইটা এমসিকিউ প্রশ্ন হয় এবং খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এটা বেসিক এই কারণে ইম্পর্টেন্ট, কারণ তোমরা ইন্টারে সায়েন্সে গেলে এই ভেক্টরটা তোমরা ফিজিক্সে পড়বে এবং ইন্টারমিডিয়েট ম্যাথেও পড়বে। আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে যাব, একদম সম্পূর্ণভাবে বেসিক সহকারে আমরা শেষ করব ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা লেকচার 1 এর দিকে যাচ্ছি। আমরা ভেক্টর জিনিসটাকে আগে একটু আইডেন্টিফাই করি। ভেক্টর কি? ভেক্টর একটা রাশি। ভেক্টর একটা রাশি। এটা দুই ধরনের রাশি আমরা সাধারণত ইউজ করি। একটা হচ্ছে ভেক্টর রাশি, আর একটা হচ্ছে স্কেলার রাশি। একটু খেয়াল করো, এই ভেক্টর রাশি মানে হচ্ছে যেটার মান থাকবে প্লাস দিক থাকবে। তোমরা ফিজিক্সও এই জিনিসটা ক্লিয়ারলি তোমরা পড়ছো, অর্থাৎ যার মান আছে এবং দিক আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশিতে শুধুমাত্র মান আছে। তাহলে আমরা ভেক্টর জিনিসটা বুঝলাম। ভেক্টর কখনো প্রশ্ন না, ভেক্টর একটা সিস্টেম, একটা রাশি। এই রাশিটা আমরা ইউজ করে কিছু জ্যামিতি আমরা প্রমাণ করব। তোমরা অবশ্যই জানো এই জ্যামিতিগুলো কোন জ্যামিতিগুলো আমরা প্রমাণ করব। জ্যামিতিগুলো যেগুলো আমরা জ্যামিতিকভাবে ক্লাস 8 এ জ্যামিতি প্রমাণ করছি এবং 9 10 এর যে জ্যামিতিগুলো আছে সেগুলো আমরা ভেক্টর দিয়ে প্রমাণ করব। এখন আসো, ভেক্টর সাধারণত কিভাবে প্রকাশ করা হয় একটু খেয়াল করো। একটা ভেক্টর আমরা কিভাবে প্রকাশ করি, যেটার মান এবং দিক আছে। ধরো একটা অ্যালফাবেট আমরা লিখলাম এ, এটার উপর মাথার উপর একটা তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টর প্রকাশ করতে পারি, অথবা এর উপর একটা দাগ দিয়ে নরমাল এটা ভেক্টর প্রকাশ করতে পারি। যদি এটা স্মল লেটার হয়, এটা নিচে একটা দাগ দিয়ে ভেক্টর প্রকাশ করতে পারি, অথবা এটা যদি একক ভেক্টর হয় তার মাথার উপর একটা টুপি দিয়ে আমরা একক ভেক্টর প্রকাশ করতে পারি, অথবা নাম্বারটাকে বোল্ড করে, অর্থাৎ বর্ণটাকে বোল্ড করে, এভাবে বোল্ড করেও কিন্তু ভেক্টর প্রকাশ করা হয়। যদি আমরা এভাবে দেখি তাহলে আমরা বুঝবো এটা ভেক্টর, যেটার মান এবং দিক আছে। তাহলে আমি আবার একটু বলছি, ভেক্টর রাশি মানে হচ্ছে কোন একটা অ্যালফাবেটের উপর তীর চিহ্ন থাকবে, অথবা দাগ থাকবে, অথবা স্মল লেটার হলে নিচে দাগ থাকবে, অথবা একক ভেক্টর হলে সেটার মাথার উপর একটা টুপি থাকবে। তবে বেসিক্যালি এই একক ভেক্টরটার একটা কাজ আছে, এটা দেখলে তুমি মনে রাখবা এই ভেক্টরটার মান এক একক। এক একক, একদম ক্লিয়ার কথাটা মনে রাখবা। একক ভেক্টরের কি মান? এক একক মান। তাহলে আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে ভেক্টর কিভাবে প্রকাশ করা হয়। তাহলে আমাদের এখন যে টপিকসটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ভেক্টর প্রকাশ। ভেক্টর প্রকাশ। এবার আসো, এই ভেক্টর যেটা প্রকাশ করলাম, এই রাশিটাকে, এটা একটা ভেক্টর রাশি, এই রাশিটাকে আমরা স্কেলার রাশিতে রূপান্তর করব। ওখানে আমাদের একটা জিনিস ইউজ হবে, সেটা হচ্ছে মডুলাস। তাহলে তোমাকে মনে রাখতে হবে ভেক্টরে মডুলাসের ব্যবহার, এটা খুবই ইম্পর্টেন্ট। ভেক্টরে মডুলাসের ব্যবহার। ধরো এটা কি রাশি বলতো? এটা ভেক্টর রাশি। এটাকে আমি যদি মডুলাস দিয়ে এই ভেক্টর রাশিকে এভাবে লিখি তখন এটা স্কেলার রাশি। তাহলে এরপর আমরা এটাকে লিখতে পারি এ। তাহলে একটু খেয়াল করো, এই ভেক্টর রাশিটা কি হয়ে গেল? স্কেলার রাশি হয়ে গেল। ভেক্টর রাশি কি হয়ে গেল? স্কেলার রাশি হয়ে গেল। আবার আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, একটু খেয়াল করো, এটা এটা একটা কি রাশি বলতো? এটাতে কোনো ভেক্টর যে প্রকাশ করার যে মেথড, যে সিস্টেম, এখানে এই বর্ণটা থেকে আছে, মাথার উপর দাগ, তীর চিহ্ন বা টুপি চিহ্ন বা বোল্ড করা, এরকম কোনো কিছু নাই। তাহলে এটা স্কেলার রাশি। এটা কি রাশি? স্কেলার রাশি। এই স্কেলারটাকে আমরা যদি ভেক্টরে নিয়ে যাই, তাহলে একটা মডুলাস দিয়ে আমরা একটা ভেক্টর দিলাম, আবার সেটা ভেক্টর রাশি হয়ে গেল। সো এই যে মডুলাসের ব্যবহারটা তুমি বুঝতে পারছো? ভেক্টরে মডুলাসের ব্যবহার হলো ভেক্টরকে স্কেলার করা অথবা স্কেলারকে ভেক্টর করা। এগুলো কাজে লাগবে। আমি যে বেসিক আলোচনাগুলো করতেছি এগুলো যখন আমরা জ্যামিতি প্রুফ করব ভেক্টরের মাধ্যমে,
ভেক্টরের সাহায্যে যখন আমরা জ্যামিতিগুলো প্রুভ করব তখন আমার এই কাজগুলো লাগবে। তাহলে বিষয়টা ক্লিয়ার, ভেক্টরে মডুলাসের ব্যবহার। এরপর একটু খেয়াল করো, আমরা যেটা জানবো সেটা হচ্ছে ধারক রেখা। একটু খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ধারক রেখা। নর্মাল বিষয়টা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, কোনো কিছু ধারক বা ধারণ করে, এই বিষয়টা তো নির্ভর করে ধারক রেখা। ধরো একটা রেখা অংশ, এটা এই রেখা অংশটা একটা ভেক্টরকে ধারণ করছে, যে ভেক্টরটার নাম হচ্ছে এ। এই এ ভেক্টরটাকে ধারণ করছে যে রেখা অংশ, সেটার নাম হচ্ছে এ বি। এখন যদি আমি বলি তাহলে এ ভেক্টরের ধারক রেখা কি, অবভিয়াসলি এ বি রেখা অংশ। তো সেটা এভাবে লেখা হয়, এ ভেক্টরের ধারক রেখা, একটু খেয়াল করো, এ ভেক্টরের ধারক রেখা এ বি। এখানে কিন্তু ভেক্টর চিহ্ন হবে না, ধারক রেখায় কোনো ভেক্টর চিহ্ন হবে না। অর্থাৎ তাহলে আমরা সংজ্ঞায়িত কিভাবে করতে পারি ধারক রেখার, কোন রেখাংশ যদি ভেক্টর প্রকাশ করা হয়, ওই রেখাংশকে ভেক্টরটির ধারক রেখা বলা হয়। অর্থাৎ কোন রেখাংশ দ্বারা যদি কোনো ভেক্টর প্রকাশ করা হয়, ওই রেখাংশকে আমরা কি বলি, ভেক্টরের ধারক রেখা বলি। ক্লিয়ার? কোন রেখাংশের সাহায্যে যদি আমরা ভেক্টর প্রকাশ করি, তাহলে ওই রেখাংশকে ভেক্টরের ধারক রেখা বলে। এরপর আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। তো খেয়াল করো, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা আসলে কি একটু খেয়াল করো, এটা একটা রেখা অংশ। রেখা অংশ কি আমরা জানি, যে রেখা অংশ হচ্ছে যার দুইটা প্রান্ত বিন্দু থাকবে, একটা প্রান্ত বিন্দু, বি একটা প্রান্ত বিন্দু, এটা রেখা অংশ। এখন দেখো, এই এ প্রান্তটাকে যদি আমি একটা এ অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করি, বি ভেক্টরটাকে যদি আমি, বি বিন্দুটাকে একটা অবস্থান ভেক্টর বি দিয়ে প্রকাশ করি, তাহলে এই ভেক্টরটা দিয়ে এই বিন্দুটার অবস্থান ডিটারমাইন করা হচ্ছে। এটাই হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বিন্দু হতে পারে, রেখা অংশ হতে পারে। যদি আমি বলি এ বি রেখা অংশের অবস্থান ভেক্টর কি হবে, তাহলে সেখানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হবে। নরমালি আমরা এটা কিভাবে হয় সেটা আমরা ক্লিয়ারলি বলবো, তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অবস্থান ভেক্টরটা কি আসলে। অবস্থান ভেক্টর হচ্ছে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। সেটা মূল বিন্দুর সাপেক্ষে হতে পারে, রেখা অংশের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়। আমি জাস্ট এটা তোমাকে বলতে চাচ্ছি অবস্থান ভেক্টর কি। অবস্থান ভেক্টর হচ্ছে কোন একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। সাধারণত অবস্থান ভেক্টরটা স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে জানলাম, কিন্তু অনেক বিস্তারিত আলোচনা আছে, আমরা আলোচনা করব। কিন্তু আমি এতটুকু তোমাকে বলছি, সেটা হচ্ছে অবস্থান ভেক্টরটা হচ্ছে কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টরটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। ওকে, একটু খেয়াল করো, আমরা টাইপ ভিত্তিক পড়ালেখাগুলো করতে যাই। প্রথমে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করি। টাইপ 1 এ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমত দুইটি ভেক্টর সমান হলে সেটা কি হয়। দেখো, একটা ভেক্টর বি একটা ভেক্টর, দুইটা ভেক্টর সমান, তবে কি হিসাবে সমান, অশূন্য সমান। একটু খেয়াল করো, অশূন্য সমান ভেক্টর। সাপোজ একটা ভেক্টর যেটার মান 2, বি একটা ভেক্টর যেটার মান 2, তাহলে আমরা বলতে পারি সুতরাং এ সমান ভি, আর এ একটা শূন্য, ভি শূন্য, তাহলে আমরা বলতে পারি এটা এ সমান বি। তাহলে এটা হচ্ছে অশূন্য সমান আর এটা হচ্ছে শূন্য সমান। এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে 2, সুতরাং আমরা বলতে পারি এ ইকুয়ালস টু বি। আবার এর ভ্যালু হচ্ছে 0, বি এর ভ্যালু হচ্ছে 0, আমরা বলতে পারি এ সমান বি। সুতরাং এই সমানটা হচ্ছে অশূন্য সমান আর এই সমানটা হচ্ছে শূন্য সমান। এখন আমরা যে দুইটা ভেক্টর আলোচনা করতেছি, দুইটা ভেক্টর সমান বলছি, তারা অশূন্য সমান। তো দুইটি ভেক্টর যদি অশূন্য সমান হয়, সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, সেই ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে, দুইটি অশূন্য সমান ভেক্টরের ক্ষেত্রে সব সময় এক নাম্বার, তাদের দৈর্ঘ্য সমান হবে। দৈর্ঘ্য সমান হবে, সমান হবে।
দৈর্ঘ্য সমান হবে। দৈর্ঘ্য কিন্তু স্কেলার রাশি, তোমরা অবশ্যই জানো দৈর্ঘ্য স্কেলার রাশি। সেটা এই বাংলাটা না বলে ম্যাথমেটিক্যাল ভাবে এভাবে বলতে পারে, এ ভেক্টর সমান বি ভেক্টর মডুলাস দিয়ে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা মডুলাসের ব্যবহারের কথা বলছিলাম। যখন কোন একটা ভেক্টরে মানটাই নিতে হবে, শুধু দিকের কোনো প্রয়োজন নাই, শুধু মানের প্রয়োজন, তখন আমরা কিন্তু মডুলাসটা নিয়ে আসি। দেখো এই জিনিসটা, এই সেন্টেন্সটা দুইভাবে আসতে পারে। এটা বাংলায় সেন্টেন্স হিসেবে আসতে পারে, দৈর্ঘ্য সমান হবে, অথবা সেটার ম্যাথমেটিক্যাল এই যে সমান এটাও আসতে পারে। দৈর্ঘ্য বোঝাচ্ছে এটা এ ভেক্টরের মডুলাস ইকুয়ালস টু বি ভেক্টরের মডুলাস। তাহলে দুটো অশূন্য সমান ভেক্টরের 1 নাম্বার শর্তটা হচ্ছে দৈর্ঘ্য সমান হবে। দৈর্ঘ্য সমান হবে, এটা এমসিকিউ তে আসে। 2 নাম্বার, তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। একই অথবা সমান্তরাল হবে। ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ইম্পর্টেন্ট বলছি? এই যে ভেক্টরের যে জ্যামিতিগুলো আমরা প্রুভ করব, ভেক্টর রাশি দিয়ে যে জ্যামিতিগুলো আমরা প্রুভ করব, ওখানে যদি কোনো জায়গায় আমাকে সমান্তরাল প্রমাণ করতে হয়, তাহলে এই সেন্টেন্সটার বেসিকটা দিয়ে আমাকে এটা প্রুভ করতে হবে। যেমন দেখো, দুইটি অশূন্য সমান ভেক্টর হলে আমরা তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল বলতে পারি। দেখা যাচ্ছে ধারক রেখা আমার চিত্রের মধ্যে একই নয়, তাহলে আমি সমান্তরাল বলে ফেলতে পারবো। তাহলে ভেক্টর দিয়ে যে জ্যামিতিগুলো আমরা প্রুভ করব, ভেক্টর রাশি ব্যবহার করে আমরা যে জ্যামিতিগুলো প্রমাণ করব, সেখানে সমান্তরাল যে প্রমাণগুলো আছে সেটা হচ্ছে এই বেসিকের উপর ডিপেন্ড করা হবে। তাহলে তোমরা মনে রাখবে, দুইটি অশূন্য সমান ভেক্টরের ক্ষেত্রে তাদের ধারক রেখা হয় একই হবে, না হয় সমান্তরাল হবে। 3 নাম্বার, তাদের দিক একই হবে। তাদের দিক একই হবে। তাদের দিক একই হবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম দুটি অশূন্য সমান ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই 3টি শর্ত। দুটি অশূন্য সমান ভেক্টরের ক্ষেত্রে প্রথমত দৈর্ঘ্য সমান হবে, 2 নাম্বার তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, 3 নাম্বার তাদের দিক একই হবে। এবার আসো, দুটি ভেক্টর পরস্পর বিপরীত হলে এ ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর। এই ক্ষেত্রে প্রথম শর্তটা ঠিক আছে, একই। তার মানে কি বলো? তার দৈর্ঘ্য সমান হবে। 2 নাম্বার, তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, অর্থাৎ এটাও ওই। কিন্তু 3 নাম্বার, তাদের দিক বিপরীত হবে। একটু খেয়াল করো, তাহলে দুটি অশূন্য সমান ভেক্টরের যে কন্ডিশন আর দুটি বিপরীত ভেক্টরের ক্ষেত্রে সেম কন্ডিশন, শুধুমাত্র দিকের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। তাহলে একই দৈর্ঘ্য একই হবে, তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, দিক বিপরীত হবে। এবার আসো 3 নম্বর যে বিষয়টা, একটু খেয়াল করো। যদি সদৃশ হয় একটি ভেক্টর ইকুয়ালস টু এম বি একটি ভেক্টর, এটা হচ্ছে সদৃশ ভেক্টর হলে। সদৃশ ভেক্টর হলে একটু খেয়াল করো, এখানে 1 নাম্বার কন্ডিশনটা দৈর্ঘ্য সমান হতেও পারে, দৈর্ঘ্য অসমান, সরাসরি দৈর্ঘ্য অসমান, অর্থাৎ এটা ম্যাথমেটিক্যাল বা গাণিতিক ভাবে লেখা হয় দৈর্ঘ্য অসমান, 1 নাম্বার। 2 নাম্বার, তাদের ধারক রেখা
একই অথবা সমান্তরাল হবে, একই অথবা সমান্তরাল হবে। 3 নাম্বার, m লেস দেন 0 হলে, অর্থাৎ m লেস দেন 0 মানে নেগেটিভ হলে দিক বিপরীত এবং m গ্রেটার দেন 0 হলে দিক একই। একটু খেয়াল করো, যদি দুইটি ভেক্টর সদৃশ হয় তাহলে দৈর্ঘ্য অসমান হবে, তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। m লেস দেন 0 হলে দিক বিপরীত হবে, m গ্রেটার দেন 0 হলে দিক একই হবে। একটু খেয়াল করো, তাহলে আমরা এর আগে যে আলোচনাগুলো করছি, দুইটি অশূন্য সমান ভেক্টর হলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল, দুইটি ভেক্টর বিপরীত হলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল, দুইটি ভেক্টর সদৃশ হলেও তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল। তাহলে এই তথ্যগুলো আমাদের এই জন্য লাগবে, আমরা যখন জ্যামিতিগুলো প্রুভ করব তখন এই তথ্যগুলো ওখানে কাজে লাগবে। তবে মজার বিষয় হচ্ছে, একটা এমসিকিউ 100% তুমি এখন পারবা, যেটা ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সেটা হচ্ছে, ধরো তোমাকে বলা হবে এ ভেক্টর প্লাস 2b ভেক্টর এর সমান্তরাল ভেক্টর নিচের কোনটি? সমান্তরাল ভেক্টর নিচের কোনটি? এই কোয়েশ্চনটা যখন আসবে, এখানে তোমার অপশনে তুমি যখন বইয়ে প্র্যাকটিস করতে যাবে এক একটা এক এক রকম আনসার পাবা, তখন তোমার মাথায় কাজ করবে আসলে এটাও সমান্তরাল এটাও সমান্তরাল, মানে কোনটা আসল আনসার। এই জায়গায় তুমি ভুল করেই ফেলো। তো একদম ভুল থেকে বাঁচতে হলে 3 ক্ষেত্রেই তোমার ভেক্টর সমান্তরাল হতে পারে। তাহলে আমরা প্রথম বলছি কি, যদি ভেক্টরটি অশূন্য সমান হয় তাহলে সমান্তরাল হবে, আবার যদি বিপরীত হয় তাহলে সমান্তরাল হবে, যদি কি হয় সদৃশ হয় তাহলেও সমান্তরাল হবে। একটু খেয়াল করো, এই ভেক্টরটা সমান্তরাল ভেক্টর 3টা হবে। 1 নাম্বার হবে এ ভেক্টর প্লাস 2b ভেক্টর, অর্থাৎ সমান ভেক্টর। এবার আসো এটার বিপরীত ভেক্টর, বিপরীত মানে এটাকে নেগেটিভ একটা চিহ্ন দিয়ে গুণ করা। এটা হইতে পারে মাইনাস এ ভেক্টর মাইনাস 2b ভেক্টর। আবার এটা আসতে পারে সদৃশ ভেক্টর, মানে যে কোনো একটা নাম্বার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব বা গুণ করব। ধরো এটাকে 2 দিয়ে যদি আমরা গুণ করি, 2a ভেক্টর প্লাস 4b ভেক্টর। এছাড়াও তো আনসার হতে পারে, যেমন এখানে আমি 2 দিলাম, সেটা যে কোনো নাম্বার দিয়ে গুণ করলে এটা সমান্তরাল ভেক্টর হবে। তাহলে সমান্তরাল ভেক্টর, একটা আমরা কমন এমসিকিউ আমরা শিখে ফেললাম, সেটা হচ্ছে একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর নিচের কোনটি। একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর হবে 3টে উপায়ে, একটা হচ্ছে সমান হলে সমান্তরাল হবে, বিপরীত হলে সমান্তরাল হবে, সদৃশ হলে সমান্তরাল হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা অবশ্যই বুঝছো টাইপ 2-1 এ আমরা কি আলোচনা করছি, 3টা কন্ডিশন আলোচনা করছি। একটা হচ্ছে অশূন্য সমান ভেক্টর হলে 3টা কন্ডিশন, বিপরীত ভেক্টর হলে 3টা কন্ডিশন, সদৃশ ভেক্টর হলে 3টা কন্ডিশন। এরপর আসো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, একটা রেখাংশ থাকবে, মূল বিন্দুর সাপেক্ষে ওই রেখাংশের অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করব। মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে সাপেক্ষে রেখাংশের অবস্থান ভেক্টর নির্ণয় করব। রেখাংশের অবস্থান ভেক্টর। একটু খেয়াল করো, এটা করতে গেলে আমাদের যে জিনিসটা বেসিক্যালি লাগবে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা লাগবে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তো ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা কি? একটা ত্রিভুজ যেটার নাম এ বি সি, দুইটা বাহুর দিক দেওয়া আছে, একটা বিপরীত দেওয়া আছে। এখন দেখো একটু খেয়াল করো,
এই ত্রিভুজে এ বি যেদিকে যাচ্ছে বি সি একই দিকে যাচ্ছে, কিন্তু সি এ হওয়ার কথা, কিন্তু এ সি এদিকে আসছে। তো ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা হচ্ছে যে দুইটার দিক বিপরীত তাদের যোগফল, যে দুইটার দিক একই তাদের যোগফল বিপরীতটার সমান। অর্থাৎ এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর সমান এ সি ভেক্টর। অর্থাৎ কোন ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুইটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দুটির লব্ধির মান ও দিক প্রকাশ করে। তাহলে আমরা এটা পরীক্ষা আসলে কিভাবে লিখবো? কোন ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুইটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করলে ভেক্টরের মান ও দিক প্রকাশ করলে বিপরীত ক্রমে অপর বাহুটি লব্ধি প্রকাশ করবে। এটা হচ্ছে যদি কোনো সময় ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটি লিখতে বলে তাহলে আমরা এভাবে লিখবো, কোন ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুইটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে অপর বাহুটি লব্ধি প্রকাশ করে। তাহলে লব্ধি মানে এখানে যোগফল, লব্ধি মানে কি? যোগফল। এখন একটু খেয়াল করো তো, এখানে এবি ভেক্টর আর বিসি ভেক্টর একই ক্রমে দুইটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করছে, আর বিপরীত ক্রমে এসি ভেক্টরটি তাদের লব্ধি প্রকাশ করছে, অর্থাৎ যোগফল। এক কথায় মনে রাখবা, যে দুইটার দিক একই তাদের যোগফল বিপরীতটার সমান। যদি দিক একটু খেয়াল করো, যদি দিক সবগুলো একই রকম হয়, এটা এমসিকিউতে আসে, এ বি সি ত্রিভুজ, এটার দিক এ বি, বি সি, সি এ, তখন এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়ালস টু 0 হয়। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা আমাদের লাগবে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা কি? যে দুইটা বাহুর দিক একই, তাদের যোগফল বিপরীতটার সমান। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কোন এক অংশের অবস্থান ভেক্টর নির্ণয়। এটা হচ্ছে কি? ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। একটু খেয়াল করো, এবি একটি রেখা অংশ, মূল বিন্দুর সাপেক্ষে এটা ও বিন্দু, ও এর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ ভেক্টর, ও বি এর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল বি ভেক্টর। এ বি ভেক্টর সমান আমাকে বের করতে হবে। সুতরাং এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে না? ও এ বি একটা ত্রিভুজ হলো। এই ত্রিভুজটাতে দেখো তো, একটু খেয়াল করো তো, ও এ দিক আর এ বি এর দিক একই, এই দুইটার দিক একই, ও বি তাদের বিপরীত ক্রমে ভেক্টর প্রকাশ করছে। তাহলে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি বলছি? যেই দুইটার দিক একই তাদের যোগফল বিপরীতটার সমান। তার মানে আমরা লিখতে পারি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি একটু খেয়াল করো, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর। এবার এটা ওই পাশে পক্ষান্তর করলে আমরা যেটা পাচ্ছি, ভাব
এবি ভেক্টর সমান ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে সুতরাং এবি ভেক্টর সমান ভি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম একটু খেয়াল করো তো, কি শিখলাম এই জিনিসটা থেকে আমরা কি শিখলাম একটু খেয়াল করো। এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে কোণের একাংশের অবস্থান ভেক্টর নির্ণয়টা শিখছি। ধরো আমাকে বলা হলো মূলবিন্দুর সাপেক্ষে মূলবিন্দুর সাপেক্ষে এডির একাংশের অবস্থান ভেক্টর নির্ণয় করো। এবির একাংশের অবস্থান ভেক্টর নির্ণয় করো। অবস্থান ভেক্টর নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমরা কি লিখব, আজকে থেকে তোমরা একদম এটা ক্লিয়ার মনে রাখবা। এডি এর অবস্থান ভেক্টর ইকুয়ালস টু ডি বিন্দুর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা মনে রেখে দিবে একদম। এখানে আসলে বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি জানো, ম্যাথ কারা বুঝে, ম্যাথ বুঝার সিস্টেমটা হচ্ছে আমি যে বেসিক গুলো আলোচনা করতেছি এই বেসিক গুলো তোমার মাথায় থাকতে হবে। যদি তোমাকে কোনো এক জায়গায় বলা হলো এর অবস্থান ভেক্টর এত, বি এর অবস্থান ভেক্টর এত, এ বি এর অবস্থান ভেক্টর কত, তাহলে তুমি এই যে এ বি এর অবস্থান ভেক্টর তুমি কি শিখছো, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। নরমালি ইন্টারমিডিয়েটে যে প্রশ্নটা হয়, এসএসসিতে এই প্রশ্নটা মাঝে মধ্যে হয়, কিন্তু ইন্টারমিডিয়েটে বেসিক্যালি যে প্রশ্নটা হয় এরকম দিল এর অবস্থান ভেক্টর 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর 4a ভেক্টর প্লাস 6b ভেক্টর। এখন তোমাকে প্রশ্ন করা হলো এ বি এর অবস্থান ভেক্টর কত, তো তুমি এ বি এর অবস্থান ভেক্টর এই যে 9 এ শিখে যাচ্ছ, 9 10 যেটা শিখে যাচ্ছে সেটা হচ্ছে এ বি এর অবস্থান ভেক্টর কি, পরেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর একটু খেয়াল করো, বি বিন্দুর অবস্থান ভেক্টর এই যে বি বিন্দুর অবস্থান ভেক্টর কি, এই যে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা 4b ভেক্টর প্লাস 6 একটু খেয়াল করো, এখানে বি বিন্দুর অবস্থান ভেক্টর আছে 4a ভেক্টর প্লাস 6b ভেক্টর মাইনাস 2a ভেক্টর মাইনাস 3b ভেক্টর। এরপর দেখো 4a ভেক্টর থেকে 2a ভেক্টর গেলে 2a ভেক্টর, আর 6b ভেক্টর থেকে 3b ভেক্টর গেলে এটা হবে প্লাস 3b ভেক্টর। এই আনসার হয়ে গেল। তাহলে এখন আমরা বেসিক্যালি একদম কিছু না পারলেও একটা এমসিকিউ ক্লিয়ারলি পারবো, সেটা হচ্ছে কি মূলবিন্দুর সাপেক্ষে কোন রেখাংশের অবস্থান ভেক্টর নির্ণয় করা। মূলবিন্দুর সাপেক্ষে কোন রেখাংশের অবস্থান ভেক্টর আমরা ইজিলি নির্ণয় করে ফেলতে পারবো। ওকে, এরপর আসো আমরা এরপরে যে বিষয়টা ক্লিয়ার করবো সেটা হচ্ছে একটা রেখাংশ থাকবে, এটার প্রান্তবিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকবে, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এই জিনিসটা হবে এরকম, এবি রেখাংশ, খেয়াল করো এবি রেখাংশ, এবি রেখাংশের এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। সি বিন্দুটি এ বি রেখাংশের মধ্যবিন্দু হলে
সি বিন্দুর অবস্থান ভেক্টর সমান কত? নরমালি কোন রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আছে ওই রেখাংশের প্রান্ত বিন্দুর অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক, অর্থাৎ সি ভেক্টর ইকুয়ালস টু হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2। কোন রেখাংশের অবস্থান ভেক্টর ওই রেখাংশের প্রান্ত বিন্দুর অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক। কোন রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর ওই রেখাংশের প্রান্ত বিন্দুর মধ্য অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক। আবার একই কোয়েশ্চনটা যদি এভাবে বলে, একটু খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, আসার সম্ভাবনা 99%, তবে বেশিরভাগ স্কুলে ফ্রি টেস্ট পরীক্ষায় এমসিকিউটা থাকবে। এটা আমি 100% দিয়ে দিছি, যাও 100% একটা এমসিকিউ কমন পড়বে ভেক্টর থেকে। সেটা হচ্ছে ঠিক সেম রেখাটা থাকবে, এবি রেখাংশের এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ, স্মল বি, স্মল সি। সি বিন্দুটি এবি রেখাংশকে, এখন যে মধ্যবিন্দু যেটা আছে সেটা না দিয়ে বলবে রেখাংশের m/n অনুপাতে অন্তর্বিভক্ত করলে অথবা বহির্বিভক্ত করলে সি ভেক্টর সমান হোয়াট? এটা আসার সম্ভাবনা 100%। তোমরা যারা আমার ক্লাসটা করবে, তোমরা অবশ্যই এমসিকিউটা ভেক্টর থেকে পাবে। ভেক্টর থেকে একটা এমসিকিউ আসবে, বেশিরভাগ স্কুলে এমসিকিউটা দিবে। এবি রেখাংশের এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ, স্মল বি, স্মল সি। সি বিন্দুটি এবি রেখাংশকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত করলে সি ভেক্টরটা সমান কত? মধ্যবিন্দুটা তো তোমরা ক্লিয়ার করছি। যদি অন্তর্বিভক্ত করে, একটু খেয়াল রাখবে, অন্তর্বিভক্ত করলে তখন হবে প্লাস, আর বহির্বিভক্ত করলে তখন হবে মাইনাস। এখন খেয়াল করো, তুমি প্রথমে যে জিনিসটা করবে, এ বি একটি রেখাংশ এঁকে ফেলবা, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। একটু খেয়াল করো, এটা m/n অনুপাতে অন্তর্বিভক্ত করছে, একদম নরমাল। এই সি ভেক্টর সমান, একটু খেয়াল করো, আগের যে অনুপাত সেটার সাথে পরের এটা গুণ হবে, তাহলে m বি ভেক্টর প্লাস, যেহেতু অন্তর্বিভক্ত এই কারণে প্লাস, n এ ভেক্টর ডিভাইডেড বাই m প্লাস n। একদম সিম্পল। মনে রাখার কৌশল কি? আগের অনুপাতের সাথে পরের অবস্থান ভেক্টরটা গুণ হবে, পরের অনুপাতের সাথে আগের অবস্থান ভেক্টরটা গুণ হবে, একদম নরমাল। আর অন্তর্বিভক্ত হলে প্লাস, আর বহির্বিভক্ত হলে মাইনাস। এখন যদি এই ঠিক সেম জিনিসটাতে বহির্বিভক্ত হয়, তাহলে সি ভেক্টর ইকুয়ালস টু এম বি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর ডিভাইডেড বাই এম মাইনাস এন। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখে ফেলছি, সেটা হচ্ছে এবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় শিখছি। কোন রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর ওই রেখাংশের প্রান্ত বিন্দুর অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক। আবার যদি কোন রেখাংশ কোন একটা বিন্দুতে যে কোনো একটা অনুপাতে অন্তর্বিভক্ত হয়, সেটাকে আমরা m/n অনুপাতে দিলাম, সেটা 2:3 হইতে পারে, 4:5 হইতে পারে। যে কোনো একটা অনুপাতে যদি অন্তর্বিভক্ত হয় তাহলে মাঝখানে চিহ্নটা প্লাস হবে, আর বহির্বিভক্ত হলে মাঝখানে চিহ্নটা মাইনাস হবে। দেখো, এটা আমি 100% ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। এই এমসিকিউটা তোমাদের ফ্রি টেস্ট যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় 100% আসবে। এবি রেখাংশের এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ ভেক্টর, স্মল বি ভেক্টর, স্মল সি ভেক্টর হলে সি বিন্দুটি এবি রেখাংশকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করলে সি বিন্দুর অবস্থান ভেক্টর এটা। এটা মনে রাখার কৌশলটা কি? আগের অনুপাতের সাথে, একটু খেয়াল করো, আগের অনুপাতের সাথে অবভিয়াসলি পরের অবস্থান ভেক্টর গুণ হবে, পরের অনুপাতের সাথে অবভিয়াসলি আগের অবস্থান ভেক্টর গুণ হবে। অন্তর্বিভক্ত হলে প্লাস, বহির্বিভক্ত হলে মাইনাস। খেলাও শেষ। এরপর আসো, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে
ভেক্টর যোগের সামান্তরিক বিধি। ভেক্টর যোগের সামান্তরিক বিধিটা কি দেখো, এটা একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়। এখন খেয়াল করো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটি সন্নিহিত বাহু দ্বারা দুইটি ভেক্টর প্রকাশ করলে একটা এ আর একটা বি। তো তাদের ছেদবিন্দুগামী যে কর্ণটা থাকবে সেটি আর ভেক্টর হলে এই আর ভেক্টর ইকুয়ালস টু সবসময় এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে। অর্থাৎ কোন সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু, সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু, একটু খেয়াল করো, সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দুইটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করলে তাদের ছেদবিন্দুগামী কর্ণটি উক্ত ভেক্টর দুইটির লব্ধি প্রকাশ করে। লব্ধি মানে যোগফল, লব্ধি মানে যোগফল, লব্ধি মানে কি যোগ। ওকে, তাহলে এই সামান্তরিক বিধিটা একটু জানা লাগবে, এই কারণে এমসিকিউ কতগুলো হয় না, বহুপদী সমাপ্ত সূচক, ওখানে এরকম দিয়ে দিবে কোন সামান্তরিকের দুইটি বাহু দ্বারা দুইটি সন্নিহিত বাহু দ্বারা দুইটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করলে তাদের ছেদবিন্দুগামী কর্ণটি লব্ধি প্রকাশ করে। তাহলে তুমি কি এটা সত্য নাকি মিথ্যা এটা জানতে হলে তোমাকে এটা ইয়া করতে হবে, কারণ বহুপদী সমাপ্ত সূচক এমসিকিউ গুলো মানে হচ্ছে তোমার তত্ত্ব নির্ভর একটা এমসিকিউ, এই কারণে এটা তোমাকে তোমার এই জিনিসটা লাগবে। এবার আসো, ভেক্টর থেকে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের শিখতে হবে ভেক্টর থেকে, সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধিটা। একটু খেয়াল করো, একদম ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি। ভেক্টরের ত্রিভুজ বিধি ত্রিভুজ বিধি এক। দুই, আমরা যেই ভেক্টরের শর্ত আলোচনা করছি ওই শর্ত। তিন, অবস্থান ভেক্টর, কারণ অবস্থান ভেক্টর দিয়ে যত প্রমাণ আছে সব প্রমাণ করা যায়, অবস্থান ভেক্টর। চার, ভেক্টরের দিক দেওয়ার নিয়ম, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেক্টরের দিক দেওয়ার নিয়ম। এই দিকটা আমরা দিতে জানি না, দিক দেওয়ার নিয়ম। একটু আলোচনা করে ফেলি দিক দেওয়ার নিয়ম। খেয়াল করো, এক নাম্বার হলো প্রশ্ন মতে। প্রশ্ন মতে মানে প্রশ্নে যে দিক দেওয়া থাকবে সেখানে তুমি হাত দেওয়ার সুযোগ। দুই নাম্বার, ত্রিভুজের ক্ষেত্রে দুইটি বাহুর দিক একই হবে, দুইটি বাহুর দিক একই হবে। তিন নাম্বার, সামান্তরিকের ক্ষেত্রে তরিক, বর্গ, রম্বস, আয়ত ক্ষেত্রে বিপরীত বাহুর দিক একই হবে, বিপরীত বাহুর দিক একই হবে। চার নাম্বার, চতুর্ভুজ শব্দটি উল্লেখ থাকলে, চতুর্ভুজ শব্দটি থাকলে চারটি বাহুর দিক একই হবে, চারটি বাহুর দিক একই হবে। একটু খেয়াল করো, আমরা যখন কোনো প্রশ্নের চিত্র আঁকি তখন দিকটা কিভাবে দিব, স্যারে কিভাবে দিয়েছিল, কোন স্যার কিভাবে দিয়েছিল, এগুলো নিয়ে আমরা খুব টেনশন করি এবং দিকটা দিতে না পারার কারণে আমরা জ্যামিতিটা প্রমাণ করতে পারি না। ভেক্টর দিয়ে আমরা এই জ্যামিতিটা প্রমাণ করা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। তুমি একটু খেয়াল করো, এই চারটা নিয়ম যদি তুমি ফলো করো তুমি যে কোনো জ্যামিতি ভেক্টর দিয়ে প্রমাণ করতে পারবা।
এক নাম্বার হচ্ছে প্রশ্নে যদি কোনো প্রকার ডিরেকশন থাকে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবে না, তোমার ইচ্ছা মতো ডিরেকশন দিতে পারবে না। দ্বিতীয় নাম্বার, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তুমি দিক দিবা কিরকম, দুইটি বাহুর দিক একই দিলে একটা বিপরীত দিবা, দুইটি বাহুর দিক একই একটি বিপরীত। আর সামান্তরিক, বর্গ, রম্বস এবং আয়ত, এই চারটা চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত বাহুগুলোর দিক একই হবে, বিপরীত বাহুগুলোর দিক একই হবে। আর চতুর্ভুজ শব্দটি যদি থাকে, এই চারটা শব্দ না থাকে, শুধু চতুর্ভুজ শব্দটি থাকলে, তাহলে চারটি বাহুর দিক একই হবে, চারটি বাহুর দিক একই। তাহলে তোমরা এই যদি এই দিক দেওয়ার নিয়মটা যদি ফলো করতে পারো, তাহলে তোমাদের চিত্রে কোনো প্রকার ভুল হবে না এবং তোমরা অনায়াসে এবং কোনো শর্তহীন ছাড়া নির্দ্বিধায় ভেক্টরের দিয়ে জ্যামিতি প্রমাণ করতে পারবা। তো এই প্রিয় বন্ধুরা, তোমরা আগে বেসিক এই আলোচনাগুলো ক্লিয়ার করে ফেলো, তোমরা বসে খাতায় লিখে একদম ধরে ধরে তত্ত্বগুলো মুখস্থ করে ফেলো এবং বোঝার চেষ্টা করো, তাহলে পরবর্তী যে লেকচারটা আমরা ভেক্টর দিয়ে যে জ্যামিতিগুলো প্রুভ করবো, এখানে খুব ভালোভাবে তুমি বুঝতে পারবা। আশা রাখি কোনো কিছু না বুঝলে তোমরা আমাদের ক্লাসগুলো দেখার পর আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমরা তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ক্লাস দিব। আশা করি তোমরা বুঝবে, তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের ক্লাস সম্পর্কে জানাবে। আমাদের এখানে আমরা যে ক্লাসগুলো করব হুবহু অফলাইনের ক্লাসের মতো, তোমরা যেন কোনো জায়গায় কোনো প্রকার প্রবলেম ফেস করতে না হয় সেভাবেই আমরা ক্লাসগুলো করব এবং সম্পূর্ণ বেসিক নির্ভর ক্লাস হবে এবং বেসিকটা এমনভাবেই হবে যেন তোমরা ভালোভাবে এমসিকিউ গুলো সলভ করতে পারো। তোমরা এই যে আজকের যে আলোচনা, এটা যদি তোমরা ভালো করে করো, ভেক্টর থেকে অন্তত তোমরা এমসিকিউর 70% আনসার করতে পারবা। আর 30% করার জন্য তোমাদেরকে আরো পরবর্তী ক্লাসগুলো করতে হবে। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে, আমরা তোমাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে যাব। এই আশা রেখে আমার ক্লাস এখানে শেষ করছি।